নমস্কার বন্ধুরা, আমি মৃন্ময়। আমার অক্সফোর্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। 3 মার্চ তোমরা যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের ইতিহাস বিষয়ের পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওতে মোট 100টি প্রশ্ন আছে এবং এই প্রশ্নগুলো তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাকে সামনে রেখেই বানানো হয়েছে। প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সমস্ত টপিক থেকেই প্রশ্নগুলো কিন্তু সিলেক্ট করা হয়েছে। এর আগে আমি আমাদের যে 1500টি প্রশ্নের এমসিকিউ সিরিজ আমি শুরু করেছিলাম তার আজকে 7 নম্বর সেট। এর আগে 6টা সেট আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা চাইলেই সেই সেটগুলো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। সেখানেও এক একটা সেটে 100টা করে প্রশ্ন আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। টোটাল 600টা প্রশ্ন আপলোড করা আছে আমার চ্যানেলে, তোমরা সেগুলো অবশ্যই গিয়ে দেখতে পারো। ক্লাস 9, 10, 11, 12-এর সিলেবাসের ভিত্তিতে এই প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে। আমি নিজে ইউজিসি, এনটিএ নেট এবং ডাব্লিউবি সেট কোয়ালিফাই করেছি। তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনে পরীক্ষা হয়ে যাওয়ার পরই আমি তোমাদের জন্য ইউজিসি, এনটিএ নেট এবং ডাব্লিউবি সেটের হিস্ট্রি সাবজেক্টের ওপর আমি ক্লাস শুরু করব। বন্ধুরা আর বেশি কিছু বলবো না, তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। আমার এই ইউটিউব চ্যানেলের পরিধি খুবই ছোট, তাই আমার এই ইউটিউব চ্যানেলটাকে গ্রোথ করার জন্য বা এর পরিধি বৃদ্ধি করার জন্য তোমাদের সকলের ভালোবাসা আমার অত্যন্ত প্রয়োজন। তাই সকলের কাছে অনুরোধ, তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো, কারণ এর পরবর্তী সেটগুলো আমি আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের জন্য, কারণ প্রতিদিন আমি একটা করে প্র্যাকটিস সেট তোমাদের জন্য আপলোড করছি। তো চলো বন্ধুরা, যাওয়া যাক মূল আলোচনায়। প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 1 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার ইতিহাসের প্রধান উপাদান কী ছিল? অপশন এ আছে পুরাতাত্ত্বিক নিদর্শন, অপশন বি আছে মুদ্রা, অপশন সি ভাস্কর্য, অপশন ডি রূপ। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বলো বন্ধুরা? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পুরাতাত্ত্বিক নিদর্শন। কারণ হরপ্পা সভ্যতার যুগে মুদ্রা, রূপ বা ভাস্কর্য এই সমস্ত উপাদানগুলো কিন্তু একেবারেই ছিল না, তাই অপশন এ হবে সঠিক উত্তর, পুরাতাত্ত্বিক নিদর্শন। পরের প্রশ্ন, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, হরপ্পা রাভি নদীর তীরে অবস্থিত। হরপ্পা সম্পর্কে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই। তো চলো, তো হরপ্পা সভ্যতা আবিষ্কৃত করেন দয়ারাম সাওনি 1921 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এই সভ্যতা, এই হরপ্পা প্রতিষ্ঠিত ছিল রাভি নদীর তীরে পাঞ্জাবের মন্টগোমারি জেলায়। এখন বর্তমানে হরপ্পা পাকিস্তানে অবস্থিত। এই হরপ্পাতে কি কি পাওয়া গিয়েছে? এখানে 6টা শস্যঘর পাওয়া গিয়েছে, কফিন বুরিয়াল পাওয়া গিয়েছে, সিমেন্টারি এজ পাওয়া গিয়েছে, ভার্জিন গডেস পাওয়া গিয়েছে, আর কি পাওয়া গিয়েছে? ওয়েট অ্যান্ড বার্লি পাওয়া গিয়েছে, কপার স্কেল পাওয়া গিয়েছে, ডাইস পাওয়া গিয়েছে, ভ্যানিটি বক্স পাওয়া গিয়েছে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই হরপ্পাতেই পাওয়া গিয়েছিল। আসছি পরের প্রশ্নতে, রূপা ব্যবহারের সর্বপ্রাচীন নিদর্শন ভারতে কোথায় পাওয়া গিয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হরপ্পা সভ্যতায় রূপা ব্যবহারের সর্বপ্রাচীন নিদর্শন পাওয়া গিয়েছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে একটা স্থানের নাম লেখো যেখানে লৌহ যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে। তো সেই স্থানটা হচ্ছে পশ্চিমবঙ্গের, অপশন সি হবে সঠিক উত্তর, পাণ্ডু রাজার ডিবিতে। পরের প্রশ্ন, বৈদিক সভ্যতার ভিত্তি কী ছিল? তো বৈদিক সভ্যতার ভিত্তি ছিল, অপশন এ হবে সঠিক উত্তর, গ্রাম। কারণ বৈদিক সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক সভ্যতা। কিন্তু যদি বলা হয় সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কোন কেন্দ্রিক ছিল, সেটা কিন্তু হয়ে যাবে শহর কেন্দ্রিক সভ্যতা ছিল বা নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। পরের প্রশ্ন, ঋগ্বেদে কাকে গোমত বলা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কৃষক ব্যক্তিকে ঋগ্বেদে গোমত বলা হয়েছে। পরের প্রশ্ন, ঋগ্বেদে নাঙলকে কি বলা হতো? তো ঋগ্বেদে নাঙলকে বলা হতো, অপশন এ হবে সঠিক উত্তর, শির বলা হতো নাঙলকে। পরের প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগের একজন বিদুষী মহিলার নাম করো।
তো পরবর্তী বৈদিক যুগে একজন বিদুষী মহিলা ছিলেন। অপশন এ হবে, অপশন সি হবে সঠিক উত্তর, গার্গী। গার্গী ছিলেন পরবর্তী বৈদিক যুগের একজন বিদুষী মহিলা। পরের প্রশ্ন, বেদ শব্দের অর্থ কী? এটা আমাদের কম বেশি সকলেরই জানা আছে যে বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ঋগ্বেদে উল্লেখিত কোন নদী বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সরস্বতী। সরস্বতী নদী কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে। এই সরস্বতী নদীকে নদী মাতা বলা হতো। পরের প্রশ্ন, তুগলকনামা কার লেখা? তো তুগলকনামা রচনা করেছিলেন, অপশন বি হবে সঠিক উত্তর, আমির খসরু। আমির খসরু আরও দুটো বই লেখা হচ্ছে, খাজাইনুল ফুতুহা, লাইলা মজনু, এই সমস্ত বইগুলো আমির খসরু লিখেছিলেন। পরের প্রশ্ন, ফিরোজ তুগলকের আত্মজীবনীর নাম কী ছিল? ফিরোজ তুগলকের আত্মজীবনীর নাম ছিল, অপশন ডি হবে সঠিক উত্তর, ফুতুহাই ফিরোজ শাহী। ফিরোজ শাহ এই বইটা তিনি নিজেই লিখেছিলেন, তার আত্মজীবনী। এটা ফার্সি ভাষায় লেখা। পরের প্রশ্ন 13 নম্বর, মুঘল যুগের একজন মহিলা বিবরণীকারের নাম লেখো। তো মুঘল যুগে একজন মহিলা বিবরণীকারীর নাম হচ্ছে, অপশন এ হবে সঠিক উত্তর, গুলবদন বেগম। এই গুলবদন বেগমের লেখা একটি বিখ্যাত গ্রন্থ আছে যার নাম হচ্ছে হুমায়ুন নামা। এটা মনে রাখবে, একটু অনেক সময় পরীক্ষায় দিয়ে যায়। আর বাবরনামা স্বয়ং নিজেই বাবর লিখেছিলেন তার আত্মজীবনী, ওটা চাকতাই তুর্কি ভাষায় লেখা। আসছি পরের প্রশ্ন, কাফি খাঁর প্রকৃত নাম কী ছিল? তো কাফি খাঁর প্রকৃত নাম কী ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ হাসিম। কাফি খাঁর একটা উল্লেখযোগ্য গ্রন্থ হলো মুস্তাখাফ উল লুলাফ। নেক্সট প্রশ্ন, আলমগীর নামা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মির্জা মোহাম্মদ কাজিম। পরের প্রশ্ন, মুঘল যুগে ভারতে এসেছিলেন এমন একজন ইতালীয় পর্যটকের নাম লেখো। মুঘল যুগে ভারতে এসেছিলেন এমন একজন ইতালীয় পর্যটক হচ্ছে, অপশন বি হবে সঠিক উত্তর, নিকোলা মানুচি। পরের প্রশ্ন, বাদশাহনামা কে রচনা করেন? তো বাদশাহনামা রচনা করেছিলেন, অপশন এ হবে সঠিক উত্তর, আব্দুল হামিদ লাহিড়ী। পরের প্রশ্ন, ইবন বতুতার ভারত সম্পর্কে লিখিত একটি গ্রন্থের নাম লেখো। ইবন বতুতা তার ভারত সম্পর্কে একটা লেখা গ্রন্থ হচ্ছে, অপশন সি হবে সঠিক উত্তর, কিতাব উল রেহেলা। এই ইবন বতুতা মুহাম্মদ বিন তুগলকের সময়ে ভারতে আসা একজন পর্যটক। তিনি ভারতে এসেছিলেন মুহাম্মদ বিন তুগলকের আমলে 1342 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নিকোলাই কোনটি কত সালে ভারতের বিজয়নগর রাজ্যে এসেছিলেন? ভারতের বিজয়নগর রাজ্যে এসেছিলেন নিকোলাই কোনটি? অপশন বি হবে সঠিক উত্তর, 1420 খ্রিস্টাব্দে তিনি বিজয়নগর রাজ্যে এসেছিলেন। সেই সময় বিজয়নগর রাজ্যের রাজা ছিলেন প্রথম দেবরায়। এই প্রথম দেবরায়ের আমলেই নিকোলাই কোনটি ভারতে এসেছিলেন। পরের প্রশ্ন, টমাস রো কোন মুঘল সম্রাটের দরবারে এসেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জাহাঙ্গীরের সময় এই টমাস রো ভারতে এসেছিলেন। পরের প্রশ্ন 21 নম্বর, মোহাম্মদ ঘুরি প্রথম কোন ভারতীয় অঞ্চল জয় করেছিলেন? তো মোহাম্মদ ঘুরি প্রথম ভারতীয় অঞ্চল জয় করেছিলেন, অপশন এ হবে সঠিক উত্তর, মুলতান। পরের প্রশ্ন, তিনি 1175 খ্রিস্টাব্দে তিনি মুলতান জয় করেছিলেন। পরের প্রশ্ন, কোন সুলতান খলিফা উপাধি গ্রহণ করেছিলেন? তো সুলতান মুবারক খলজি প্রথম খলিফা উপাধি গ্রহণ করেছিলেন। এই মুবারক খলজি ছিলেন আলাউদ্দিন খলজির সন্তান। পরের প্রশ্ন, কোন সুলতান
জিজিয়া কর প্রবর্তন করেন? তো জিজিয়া কর প্রবর্তন করেছিলেন, অপশন সি হবে সঠিক উত্তর, আলাউদ্দিন খলজি। পরে প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন মুসলমান শাসক কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন মুসলমান শাসক ছিলেন, অপশন এ হবে সঠিক উত্তর, আলী মর্দান ছিলেন প্রথম মুসলমান শাসক। পরে প্রশ্ন, চিতরের বিখ্যাত বিজয়স্তম্ভ কে নির্মাণ করেন? তো চিতরের বিখ্যাত বিজয়স্তম্ভ নির্মাণ করেছিলেন, অপশন এ হবে সঠিক উত্তর, রাণা কুম্ভকর্ণ। পরের প্রশ্ন, অন্ধকূপ হত্যায় কতজনকে বন্দী করে রাখা হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 146 জনকে বন্দী করে রাখা হয়েছিল, যার মধ্যে 123 জন মারা গিয়েছিল। পরের প্রশ্ন, যে কক্ষে অন্ধকূপ হত্যা ঘটেছিল সেই কক্ষের মাপ কী ছিল? দারুণ প্রশ্ন এই প্রশ্নটা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 18 ফুট গণিত 14 ফুট 10 ইঞ্চি। এটা মনে রাখবে, 18 ফুট গণিত 14 ফুট 10 ইঞ্চি। পরের প্রশ্ন, মির্জাফরের রাজত্বে যে 3টি বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহের পশ্চাতে কে সাহায্য করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রায়দুর্লভ সাহায্য করেছিলেন। পরের প্রশ্ন, পলাশীর অবস্থান নির্ণয় করো। পলাশী কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মুর্শিদাবাদ থেকে 23 কিমি দূরে নদিয়া জেলায় অবস্থিত। পরে প্রশ্ন 30 নম্বরে, মীর কাসিমের 2 জন বিদেশি সেনা অধ্যক্ষের নাম লেখো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আমিরকীয় গ্রেগরি বা ওরগিন খা সমরু বা ওয়াস্টারডাইন। পরের প্রশ্ন 31 নম্বর, বক্সার যুদ্ধে কবে এবং কাদের মধ্যে হয়েছিল? তো বক্সার যুদ্ধ হয়েছিল, অপশন বি হবে সঠিক উত্তর, 1764 খ্রিস্টাব্দে 22শে অক্টোবর মীর কাসিমের ত্রিশক্তি জোটের সঙ্গে ইংরেজদের। এই ত্রিশক্তি কে কে ছিল? মীর কাসিম ছিল, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। এই 3টি জোটের সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল, কিন্তু এই 3টি জোট পরাজিত হয়েছিল এবং ইংরেজরা জয়লাভ করেছিল। এই বক্সার যুদ্ধে ইংরেজদের যে সেনাপতি ছিল তার নাম হচ্ছে হেক্টর মনোরো। এটা মনে রাখবে, হেক্টর মনোরো। পরের প্রশ্ন, প্রথম রেগুলেটিং আইন অনুসারে ডিরেক্টর সভার সদস্য সংখ্যা কত করা হয় এবং তারা কত বছরের জন্য নির্বাচিত হন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 24টি। তারা 4 বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন। পরের প্রশ্ন, কে বা কোন ভাইসরয় কলকাতা, মাদ্রাজ ও মুম্বাইতে হাইকোর্ট প্রতিষ্ঠা করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড ক্যানিং। আসছি পরের প্রশ্ন, কোন ইংরেজ জেনারেল কাউন্ট লালিকে বন্দিবাসের যুদ্ধে পরাজিত করেন 22 জানুয়ারি 1760 খ্রিস্টাব্দে? এটা 60 হবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আয়ারকুট। আয়ারকুট কাউন্ট লালিকে পরাজিত করেছিলেন। নেক্সট প্রশ্ন, সিরাজউদ্দৌলাকে নবাব পদ থেকে অপসারণের জন্য কোন কোন ভারতীয় দরবারে লিপ্ত হয়েছিলেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ঘসিরি বেগম এবং কৃষ্ণ দাস। পরের প্রশ্ন, কোন ঐতিহাসিক অমৃতসরের সন্ধিকে শিখ সামরিক জাতীয়তাবাদের বিয়োগান্তক ঘটনা বলে অভিহিত করেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডক্টর নরেন্দ্র কৃষ্ণ সিং। পরের প্রশ্ন 37 নম্বরে, কে রঞ্জিত সিংহকে নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলে অভিহিত করেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভিক্টর জ্যাকামো ফরাসি পর্যটক ছিলেন তিনি। তিনি রঞ্জিত সিংহকে নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলে অভিহিত করেছেন। পরের প্রশ্ন,
দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধের সময় শিখ রাজ্যে অবস্থিত ইংরেজ রেসিডেন্ট এর নাম কী ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হেনরি লরেন্স। পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেল ভারতীয় রাজ্যগুলির ব্যাপারে নিরপেক্ষতার নীতি বা না হস্তক্ষেপ নীতি গ্রহণ করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জন শোর। পরের প্রশ্ন, লর্ড ওয়েলেসলি টিপু সুলতানকে চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধের কোন দুটি যুদ্ধে পরাজিত করেছিলেন? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সদাশির এবং মলভেরি। সদাশির যুদ্ধ হয়েছিল 1799 খ্রিস্টাব্দে এবং মলভেরি যুদ্ধ হয়েছিল 1799 খ্রিস্টাব্দে। এই দুটি যুদ্ধে পরাজিত হওয়ার পর টিপু সুলতান মারা গিয়েছিলেন। পরের প্রশ্ন, কোন ভারতীয় প্রথম লিজিয়ন অফ অনার উপাধি পান? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অমিতাভ বচ্চন, করিনা কাপুর এবং শাহরুখ খান। পরের প্রশ্ন 42 নম্বরে, কোন ঐতিহাসিক ব্যক্তি ও নাগরিকের ঘোষণাকে অত্যাক্তি বলেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডেভিড টমসন। পরের প্রশ্ন, আলোকিত স্বৈরাচারের সময়কালে রাশিয়ার জার কে ছিলেন? তো সেই সময় রাশিয়ার জার ছিলেন, অপশন এ হবে সঠিক উত্তর, রানী ক্যাথরিন জেরিনা। পরের প্রশ্ন, জাহাঙ্গীরের কোন পুত্র প্রথম এবং কবে জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, খসরু 1606 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের বিদ্রোহ করেছিল। কিন্তু জাহাঙ্গীর খসরু সেই বিদ্রোহকে দমন করে এবং খসরুকে বন্দি করে রাখা হয় এবং 1622 খ্রিস্টাব্দে এই খসরুকে হত্যা করা হয়েছিল। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? তো ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, অপশন ডি হবে সঠিক উত্তর, 1814 এর 1 সেপ্টেম্বর থেকে 1815 এর 8 পর্যন্ত। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের সম্পাদক কে ছিলেন? তো ভিয়েনা সম্মেলনের সম্পাদক ছিলেন, অপশন সি হবে সঠিক উত্তর, ফ্রেডারিক ভন জেমস। পরের প্রশ্ন, পিটমন্টের কার্বোনারি গুপ্ত সমিতির সঙ্গে আরও একটি গুপ্ত সমিতির নাম কি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফেডারিটি। পরের প্রশ্ন, ইউটোপিয়া গ্রন্থের লেখক কে ছিলেন? তো ইউটোপিয়া গ্রন্থের লেখক ছিলেন, অপশন ডি হবে সঠিক উত্তর, স্যার টমাস মুর। পরের প্রশ্ন, জারতন্ত্রের পুলিশ বাহিনীর নাম কি ছিল? তো জারতন্ত্রের পুলিশ বাহিনীর নাম ছিল, অপশন সি হবে সঠিক অ্যান্সার, প্রেটোরিয়ান গার্ড। পরের প্রশ্ন, কোন ঘটনাকে ড্রপিং অব দ্য পাইলট বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিসমার্কের পদচ্যুতিকে ড্রপিং অব দ্য পাইলট বলা হয়ে থাকে। পরের প্রশ্ন 51 নম্বর, দারুল শিফা এর বাংলা অর্থ কী? তো দারুল শিফা এর বাংলা অর্থ হচ্ছে দাতব্য চিকিৎসালয়। এই দারুল শিফা প্রতিষ্ঠা করেছিলেন সুলতান ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক। পরের প্রশ্ন, নন্দী থিম্মান্না কার রাজসভা অলঙ্কৃত করতেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কৃষ্ণদেব রায়ের রাজসভা তিনি অলঙ্কৃত করতেন। পরের প্রশ্ন, জেনারেল উইল জনগণের ইচ্ছা তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? তো এই তত্ত্বের প্রবক্তা ছিলেন, অপশন ডি হবে সঠিক উত্তর, রুশো। এই রুশো ছিলেন ফরাসি বিপ্লবের সময় একজন প্রখ্যাত দার্শনিক। তার লেখা একটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি।
পরের প্রশ্ন, কূটনীতির রাজকুমার কাকে বলা হতো? তো কূটনীতির রাজকুমার কাকে বলা হতো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মেটারনিককে বলা হতো কূটনীতির রাজকুমার। পরের প্রশ্ন, দ্বিতীয় ইন্টারন্যাশনাল কবে গঠিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1889 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। পরের প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের প্রথম শাসক কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শ্রীগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের প্রথম শাসক। এরপর শ্রীগুপ্তর পুত্র ঘটোৎকচ গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে বসেছিলেন। এরপর ঘটোৎকচের পরে চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় চন্দ্রগুপ্তকে। চন্দ্রগুপ্তের পর সিংহাসনে বসেন তার পুত্র সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের পর তার সিংহাসনে বসেন তারপর রামগুপ্ত। রামগুপ্তের পরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এইভাবে গুপ্ত সাম্রাজ্য প্রভাব বিস্তার করেছিল। পরের প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট প্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সমুদ্রগুপ্ত। এই সমুদ্রগুপ্ত সিংহাসনে বসেছিলেন 335 খ্রিস্টাব্দ থেকে 375 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সিংহাসনে আসীন ছিলেন। তাকে ভারতের নেপোলিয়ান বলা হতো এবং এই ভারতের নেপোলিয়ান তাকে কে বলেছিল ভিনসেন্ট স্মিথ। তিনি কবিরাজ এবং বিক্রমাঙ্ক এই দুটি উপাধি নিয়েছিলেন। পরের প্রশ্ন 58 নম্বরে, সিংহলের কোন রাজা সমুদ্রগুপ্তের কাছে দূত পাঠিয়েছিলেন? তো সিংহল রাজ, অপশন সি হবে সঠিক উত্তর, মেঘবর্ণ সমুদ্রের কাছে দূত পাঠিয়েছিলেন। পরের প্রশ্ন, মুদ্রা থেকে প্রথম কুমারগুপ্তের কোন উপাধির কথা জানা যায়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ব্যাঘ্র বল পরাক্রম। এই প্রথম কুমারগুপ্তের রাজত্বকাল ছিল 415 থেকে 455 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি ছিলেন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, কোন গুপ্ত সম্রাটকে ভারতের রক্ষাকারী বলা হয়? এই প্রশ্নটা আমাদের কম বেশি সকলেরই জানা আছে। স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকারী। অপশন বি হবে সঠিক উত্তর। স্কন্দগুপ্তের রাজত্বকাল ছিল 455 থেকে 67 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে বসেছিলেন। ভিটারি ইনস্ক্রিপশন তার রাজত্বকালে খোদাই করা হয়েছিল। পরের প্রশ্ন, গুপ্ত যুগে প্রদেশগুলি কোন এককে বিভক্ত ছিল? তো গুপ্ত যুগে প্রদেশগুলি বিভক্ত ছিল, অপশন ডি হবে সঠিক উত্তর, জেলা এককে। পরের প্রশ্ন, বীথির শাসন পরিষদের নাম কি ছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বীথিধিকরণ। পরের প্রশ্ন, ভট্টৃকাব্য কে রচনা করেন? তো ভট্টৃকাব্য রচনা করেছিলেন, অপশন সি হবে সঠিক উত্তর, ভট্টৃ রচনা করেছিলেন ভট্টৃকাব্য। পরের প্রশ্ন, মৃচ্ছকটিকম কে রচনা করেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শূদ্রক। শূদ্রক মৃচ্ছকটিকম রচনা করেছিলেন। এছাড়াও বাণভট্টের হর্ষচরিত, হর্ষবর্ধন 3টি নাটক রচনা করেছিলেন। সেগুলো হচ্ছে রত্নাবলী, নাগানন্দ এবং প্রিয়দর্শিকা। এই বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। এছাড়াও দণ্ডির লেখা একটি গ্রন্থ হচ্ছে 10 কুমার চরিত। পরের প্রশ্ন, গুপ্ত যুগের একটি ভাস্কর্য ধারার নাম লেখো। তো গুপ্ত যুগের একটি ভাস্কর্য ধারা হচ্ছে, অপশন বি হবে সঠিক উত্তর, মথুরা। পরের প্রশ্ন, তাজুল মাসির কার লেখা ছিল? তো তাজুল মাসি রচনা করেছিলেন, অপশন সি হবে সঠিক উত্তর, হাসাম নিজামি। এছাড়াও আলবেরনি লেখা একটি গ্রন্থ ছিল তাহকাক-ই-হিন্দ। পরের প্রশ্ন, আফ্রিকার কোন পর্যটক
মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে এসেছিলেন? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ইবন বতুতা। এই ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন 1342 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আইন ই আকবরী কয়টি খণ্ডে লিখিত? আইন ই আকবরী 3টি খণ্ডে লিখিত ছিল। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এই আইন ই আকবরী রচনা করেছিলেন আবুল ফজল। পরের প্রশ্ন, বাবরের আত্মজীবনী নাম কি ছিল? তো বাবরের আত্মজীবনী নাম ছিল, অপশন এ হবে সঠিক উত্তর, তুজুকি বাবরি, যেটা চাকতাই তুর্কি ভাষায় লেখা। বাবর তার আত্মজীবনী নিজেই রচনা করেছিলেন। এছাড়া তারিক-ই ফিরোজ শাহী, এটা হচ্ছে ফিরোজ শাহ তুগলকের আত্মজীবনী, যেটা ফিরোজ শাহ নিজে রচনা করেছিলেন। এছাড়া তুজুকি জাহাঙ্গীরি, এটা হচ্ছে জাহাঙ্গীরের আত্মজীবনী, যেটা জাহাঙ্গীর নিজেই রচনা করেছিলেন। এছাড়া আইন ই আকবরী, এটা হচ্ছে আকবরের আত্মজীবনী, এটা হচ্ছে আবুল ফজল রচনা করেছিলেন। পরের প্রশ্ন, শিব ছত্রপতি চরিত কার রচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণাজি অনন্ত সভাসদ। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সুজন রায় ভান্ডারী লিখিত গ্রন্থের নাম কি ছিল? তো এটা সঠিক উত্তর হবে অপশন এ, খুলসত উল তাওয়ারিক। পরের প্রশ্ন 72 নম্বর, ভীমসেন রচিত গ্রন্থের নাম কি ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নুকসা ই দিলখুসা। পরের প্রশ্ন, সাল্লিমুল্লাহ লিখিত গ্রন্থের নাম কি ছিল? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, তারিক ই বাংলা। পরের প্রশ্ন, আথানাসিয়াস নিকিতিন কে ছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দড়ি ব্যবসায়ী ছিলেন। পরের প্রশ্ন, মানুচি কে ছিলেন? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ইতালি পর্যটক। এই ইতালীয় পর্যটক মানুচি, তিনি ঔরঙ্গজেবের সময় ভারতে এসেছিলেন। তার সময়কাল ছিল 1656 থেকে 87 খ্রিস্টাব্দ। এই সময়কালে তিনি ভারতে ছিলেন। পরের প্রশ্ন, বিজয়নগর পরিভ্রমণ করেছিলেন কয়েকজন পর্যটক? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 3 জন পর্যটক বিজয়নগর পরিভ্রমণ করেছিলেন। এই বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল মোহাম্মদ বিন তুগলকের সময় 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই বিজয়নগর রাজ্যে 4টি বংশ রাজত্ব করেছিল। সেগুলো হলো সঙ্গম, শালুক, তুলুপ আর কামিটু। এই তুলুপ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন 77 নম্বর, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু অধিকার করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 712 খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু অধিকার করেছিলেন। সেই সময় সিন্ধের রাজা ছিলেন দাহির। আসছি পরের প্রশ্ন, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 17 বার তিনি ভারত আক্রমণ করেছিলেন। সুলতান মাহমুদ সম্পর্কে একটু ডিটেলসে বলে দিচ্ছি তোমাদেরকে। এই সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দে প্রথম ভারত আক্রমণ করে। সেই সময় তিনি প্রথম সিন্ধ আক্রমণ করেছিলেন, সিন্ধু। সেই সময় সিন্ধুতে শাহী রাজবংশ রাজত্ব করত এবং সেই সময় জয়পাল ছিলেন শাহী বংশের রাজা এবং তাকে পরাজিত করেছিলেন এই সুলতান মাহমুদ। এরপর 1001 খ্রিস্টাব্দে তিনি পেশোয়ার আক্রমণ করেন। সেই সময় পেশোয়ার রাজা ছিলেন জয়পাল। এরপর 1005 খ্রিস্টাব্দে তিনি ভাতিন্দা আক্রমণ করেছিলেন। ভাতিন্দার রাজা ছিলেন বিজয়রাজ। এরপর 1006 খ্রিস্টাব্দে তিনি মুলতান অধিকার করেন। সেই সময় মুলতানের রাজা ছিলেন দান্ড কারমিঠি। এরপর 1007 থেকে 8 খ্রিস্টাব্দের মধ্যে তিনি আবার মুলতান জয় করেন। সেই সময় রাজা ছিলেন সুখপাল। 1008 থেকে 9 খ্রিস্টাব্দের মধ্যে তিনি পেশোয়ার দ্বিতীয়বার আক্রমণ করেন। সেই সময় পেশোয়ার হিন্দু শাহী কিং রাজা ছিলেন আনন্দপাল। এবং 1009 খ্রিস্টাব্দে তিনি নারায়ণপুর আক্রমণ করেন। সেই সময় রাজার নাম এখনও জানা যায়নি।
1010 খ্রিস্টাব্দে তিনি মুলতান অধিকার করেন, সেই সময় রাজা ছিলেন সুখপাল। 1013 থেকে 14 খ্রিস্টাব্দে তিনি থানেশ্বর আক্রমণ করেন, থানেশ্বরে সেই সময় রাজা ছিলেন রাজা রাম। 1014 খ্রিস্টাব্দে তিনি নান্দন অধিকার করে। এরপর 1015 থেকে 16 খ্রিস্টাব্দে তিনি কাশ্মীর অধিকার করে, কাশ্মীরে সেই সময় রাজা ছিলেন সংগ্রাম লোহার। এরপর 1018 থেকে 19 খ্রিস্টাব্দে তিনি মথুরা কনৌজ অধিকার করেন, সেই সময় মথুরা কনৌজের রাজা ছিলেন প্রতিহার রাজ্যপাল। তারপরে 1019 খ্রিস্টাব্দে তিনি কনৌজ অধিকার করেছিলেন, সেই সময় কনৌজ রাজা ছিলেন বিদ্যাধর চান্দেল। এরপর 1021 খ্রিস্টাব্দে তিনি কাশ্মীর অধিকার করেন, কাশ্মীরের সেই সময় একজন রানী ছিলেন। এরপর 1022 খ্রিস্টাব্দে গোয়ালিয়র এবং কালিঞ্জর আক্রমণ করেছিলেন, সেই সময় রাজা ছিলেন জ্ঞান্ত দা চান্ডেল। এরপর 1025 থেকে 26 খ্রিস্টাব্দে তিনি গুজরাটের বিখ্যাত সোমনাথ মন্দির অধিকার করে, সেই সময় রাজা ছিলেন গুজরাটে ভীমদেব। এরপর 1027 খ্রিস্টাব্দে তার লাস্ট অভিযান, সেই সময় তিনি জাত অফ সিন্ধের অভিযান করেছিলেন, সেই সময় সিন্ধের লিডার ছিলেন জাতরা। এই ছিল সুলতান মাহমুদের 17 বার ভারত আক্রমণের বিবরণ। আসছি পরের প্রশ্নতে। গাডোবহল রাজারা যে অতিরিক্ত কর দিতেন তা কী নামে পরিচিত? গাডোবহল রাজারা যে অতিরিক্ত কর দিতেন তা অপশন এ হবে সঠিক উত্তর, তুরস্ক দ্বন্দ্ব নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, আলাউদ্দিন কাকে মালিক নায়েব পদে নিযুক্ত করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মালিক কাফুরকে আলাউদ্দিন মালিক নায়েব পদে নিযুক্ত করেছিলেন। পরের প্রশ্ন 81 নম্বরে, নিচের কোনটি নবাবের সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ ছিল? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দুর্গ নির্মাণকে কেন্দ্র করে নবাবের সঙ্গে ইংরেজদের মধ্যে বিরোধ চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। নবাব চেয়েছিল ইংরেজরা কলকাতার মধ্যে কোনো দুর্গ নির্মাণ করবে না, কিন্তু ইংরেজরা সেই কথা শোনেনি, তাই নবাবের সঙ্গে ইংরেজদের মধ্যে বিবাদ বাঁধে। আসছি পরের প্রশ্নতে। আলীবর্দীর বড় মেয়ে ঘসিটি বেগমের বিবাহ হয়েছিল কোথাকার নবাবের সাথে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঢাকার নবাব নওয়াজিস মোহাম্মদ খাঁর সাথে আলীবর্দীর বড় মেয়ে ঘসিটি বেগমের বিবাহ হয়েছিল। এই ঘসিটি বেগম পরবর্তীকালে যখন মোহাম্মদ সিরাজ উদ্দৌলা বাংলা নবাবের সিংহাসনে বসেন, তখন ঘসিটি বেগম ষড়যন্ত্র করেছিলেন। পরের প্রশ্ন, ইংরেজদের সঙ্গে নবাবের বিরোধের একটি কারণ দেখাও। ইংরেজদের সঙ্গে নবাবের বিরোধের অনেকগুলো কারণ ছিল, এর মধ্যে একটা কারণ হচ্ছে, একটু আগে বললাম যে দুর্গ নির্মাণ এবং নবাবকে উপঢৌকন না দেওয়া। তো নবাবকে উপঢৌকন না দেওয়া, যে সমস্ত দেশগুলি ভারতে বাণিজ্য করতে এসেছিল, ফ্রান্স, ডাচ, এই সমস্ত দেশগুলি নবাব সিরাজউদ্দৌলা নবাবী পদে আসীন হওয়ার পরে তারা উপহার পাঠিয়েছিলেন বা উপঢৌকন পাঠিয়েছিলেন, কিন্তু ইংরেজরা ইচ্ছে করেই নবাবকে উপঢৌকন পাঠাতে দেরি করেছিলেন। এই জন্য নবাব কিন্তু তাদের বিরুদ্ধে ক্রুদ্ধ হয়েছিলেন। এটা একটা মূল কারণ ইংরেজদের সঙ্গে নবাবের। পরের প্রশ্ন, কলকাতা দখলের পর সিরাজউদ্দৌলা কাকে আলীনগরের শাসনকর্তা নিযুক্ত করেন? এখানে একটু স্পেলিং টু মিস্টেক আছে, এটা হবে আলীনগরের শাসনকর্তা নিযুক্ত করেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মানিক চাঁদকে তিনি আলীনগরের শাসনকর্তা নিযুক্ত করেছিলেন। পরের প্রশ্ন, কোন বাঙালি কবি মনে করেন পলাশীর যুদ্ধের ফলে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অপশন সি হবে সঠিক উত্তর, নবীনচন্দ্র সেন। পরের প্রশ্ন 86 নম্বর, মির্জাফর যখন ক্ষমতাচ্যুত হন তখন বাংলার গভর্নর কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লর্ড ভ্যানসিস্টার্ট। পরের প্রশ্ন, কে বলেছেন আভ্যন্তরীণ বাণিজ্যের প্রশ্ন যুদ্ধের প্রকৃত কারণ নয়, যুদ্ধের একটি চমৎকার অজুহাত মাত্র? দারুণ প্রশ্ন এই প্রশ্নটা একটা। তো এই কথাটা বলেছেন অপশন এ হবে সঠিক উত্তর, ইংরেজ ঐতিহাসিক উডওয়েল। পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধের ফলে ইংরেজ শক্তি উত্তর ভারতে অনুপ্রবেশ করে, এটি কার উক্তি ছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্যার আলফ্রেড লান্স। পরের প্রশ্ন, ওরাটগাঁও এর সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1779 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি ও মারাঠাদের মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।
পরের প্রশ্ন, সিন্ধিয়া ও ভোঁসলে ইংরেজদের কাছে পরাজিত হওয়ার পর কোন কোন সন্ধি স্বাক্ষর করে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সুরাজ, অর্জুনগাঁও ও দেবগাঁও সন্ধি স্বাক্ষরিত করেছিল। পরের প্রশ্ন, 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের উদ্দেশ্য কী ছিল? তো রেগুলেটিং অ্যাক্টের উদ্দেশ্য ছিল 1773 সালে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কোম্পানির শাসনের খারাপ দিকগুলিকে বাতিল করা। পরের প্রশ্ন 92, কলকাতা পুনরুদ্ধারের পর জানুয়ারি 1757 সালে সিরাজউদ্দৌলা ক্লাইভের সঙ্গে যে চুক্তিটি করেন তার নাম কী ছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আলীনগরের সন্ধি করেছিলেন সিরাজউদ্দৌলা ক্লাইভের সাথে। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট বাংলার নবাবের কাছ থেকে জোর করে বিহার দখল করতে ব্যর্থ হয়? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মোহাম্মদ শাহ। এই মোহাম্মদ শাহের রাজত্বকাল ছিল 1719 থেকে 1749 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই মোহাম্মদ শাহের রাজত্ব সময়ে কিন্তু নাদির শাহ দিল্লি আক্রমণ করেছিলেন 1739 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন চুক্তির মাধ্যমে রঞ্জিত সিং এর অখিল শিখ রাজ্য স্থাপনের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1809 খ্রিস্টাব্দের অমৃতসর সন্ধির দ্বারা রঞ্জিত সিংয়ের অখিল শিখ রাজ্য গঠনের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, ঝাঁসি ও নাগপুর কবে শর্তবিলোপ নীতির দ্বারা ইংরেজদের অধীনে এসেছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1854 খ্রিস্টাব্দে ঝাঁসি ও নাগপুর শর্তবিলোপ নীতির দ্বারা ইংরেজদের অধীনে এসেছিল। এই শর্তবিলোপ নীতির প্রবক্তা ছিলেন লর্ড ডালহৌসি। এছাড়াও যে সমস্ত রাজ্যগুলো এই শর্তবিলোপ নীতির দ্বারা ইংরেজদের অধীনে হয়েছিল তা হচ্ছে সাতারা, সম্বলপুর, জয়পুর, উদয়পুর, এই সমস্ত রাজ্যগুলো কিন্তু শর্তবিলোপ নীতির অধীনে এসেছিল। পরের প্রশ্ন 96 নম্বর, 2 জন ঐতিহাসিকের নাম বলো যারা বলেছেন আর্থিক সংকটই ফরাসি বিপ্লবের মূল কারণ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লোভেভর এবং মাতিও। পরের প্রশ্ন, কোন শাসন ব্যবস্থাকে ডিক্টেটর অফ ডিস্ট্রেট বলা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সন্ত্রাসের শাসনকে, স্পেলিংটা একটু মিস্টেক আছে, সন্ত্রাসের শাসনকে বলা হয় ডিক্টেটর অফ ডিস্ট্রেস। পরের প্রশ্ন, সেপ্টেম্বর হত্যাকাণ্ডের নেতৃত্বে কে ছিলেন? সেপ্টেম্বর হত্যাকাণ্ডের নেতৃত্বে ছিলেন অপশন ডি হবে সঠিক উত্তর, জা পোল মারাট। পরের প্রশ্ন, দিল্লির একমাত্র কোন সুলতান যুদ্ধক্ষেত্রে প্রাণ বলি দেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইব্রাহিম লোধি। এই ইব্রাহিম লোধির শাসনকাল ছিল 1517 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। পানিপথের প্রথম যুদ্ধ অর্থাৎ 1526 খ্রিস্টাব্দে যে হয়েছিল বাবরের সঙ্গে ইব্রাহিম লোধির, সেই যুদ্ধে ইব্রাহিম লোধি পরাজিত হয়েছিলেন এবং এই যুদ্ধে ইব্রাহিম লোধি কিন্তু প্রাণ বিসর্জন দিয়েছিলেন এবং যুদ্ধক্ষেত্রে তিনি মারা গিয়েছিলেন। আসছি তোমাদের শেষ প্রশ্ন এই ভিডিওর, ফ্রান্সে মোট কয়টি পার্লামেন্ট ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 13টি। ফ্রান্সে মোট 13টি পার্লামেন্ট ছিল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্লামেন্ট ছিল প্যারিস পার্লামেন্ট। তো বন্ধুরা, এই ছিল তোমাদের 100টি প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই প্রশ্নগুলোর মধ্যে কতগুলো প্রশ্ন জানা ছিল বা কতগুলো প্রশ্ন তোমরা সঠিক উত্তর দিতে পারতে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই প্রশ্নগুলোর মধ্যে যদি তোমরা 80 থেকে 90টা প্রশ্নের অ্যান্সার দিতে পারো তাহলে মোটামুটি মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য তোমরা সিলেক্টেড হতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে তোমাদের মতামতটা জানিও। যদি কোনো প্রশ্নের আমি ভুল উত্তর বলে থাকি তো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও তৈরি করতে আমাকে মোটিভেটেড করে। এছাড়া তোমাদের এই মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা শেষ হওয়ার পর আমি তোমাদের ইউজিসি, এনটিএ, নেট এবং ডাব্লিউবি সেটের উপর
ইতিহাসের ক্লাস শুরু করব। তাই বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।